ছোটবেলায় আমরা সবাই ভাগ নিয়ে অনেক গল্প শুনেছি, কখনো দাদির মুখে, কখনো পাঠ্য বইয়ের পাতায়। কিন্তু আমরা আসলে ভাগকে কতটুকু চিনি? ভাগ বিড়াল জাতের এক স্তন্যপায়ী প্রাণী। সিংহ, চিতা আর জাগুয়ারের সঙ্গে প্যান্থেরাগনের 4টি বিশালাকার সদস্যের মধ্যে ভাগই সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী। এটা ফেলিডি পরিবারের সবচেয়ে বৃহৎ সদস্য। আর এই পরিবারেই আছে আমাদের ঘরের সেই শান্ত বিড়ালটাও, অর্থাৎ আমাদের পোষা বিড়াল আর জঙ্গলের ভাগ দুজনই একই প্রজাতির সন্তান। ভাগের বাস পৃথিবীর পূর্ব ও দক্ষিণ এশিয়া জুড়ে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে এখনও তাদের দেখা মেলে। আর জানেন কি, ভাগ হলো ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল ও ভুটানের জাতীয় প্রাণী। অর্থাৎ সে শুধু জঙ্গলের রাজা নয়, অনেক জাতির গর্বের প্রতীকও। অ্যানিমাল প্ল্যানেটের এক জরিপে দেখা গেছে ভাগ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রাণী। মানুষের কল্পনায়, সাহিত্যে আর সংস্কৃতিতে ভাগ এমনভাবে জায়গা করে নিয়েছে যেখানে অন্য কোনো প্রাণী পারেনি। ব্যাঘ্র শব্দ থেকে এসেছে ভাগ। বাংলা ভাষায় আমরা সাধারণত প্যান্তেরা টাইগ্রিসকে ভাগ বলি, কিন্তু পুরনো কালে ভাগ শব্দটা ব্যবহার হতো সব ধরনের বড় শিকারীর প্রাণীর জন্যে, যেমন চিতাভাগ, নেকড়ে ভাগ, এমনকি সিংহের ক্ষেত্রেও। ফার্সি ভাষায় যেমন শের বা শির শব্দটা সিংহ আর ভাগ দুটোকেই বোঝাতে ব্যবহার হয়। গৃহপালিত বিড়ালরা পানি দেখলেই পালিয়ে যায়, কিন্তু ভাগ, ওরা পানিতে নামতে দারুণ পছন্দ করে। ভাগ শুধু সাঁতারই জানে না, ওরা ঘন্টার পর ঘন্টা নদী বা হ্রদে সাঁতার কাটতে পারে। আর প্রাপ্তবয়স্ক এক ভাগ একদিনে 30 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে, যা কোনো স্থলজ শিকারের জন্য অবিশ্বাস্য ব্যাপার। তবে ভাগের জগৎ এতটা কোমল নয়। প্রজনন ও আধিপত্যের লড়াইয়ে পুরুষ ভাগ অনেক সময় শাবক কিংবা নারী ভাগকেও মেরে ফেলে। এটাই প্রকৃতির কঠিন ভারসাম্য, যেখানে শক্তি টিকে থাকে। ভাগ সাধারণত একা থাকে, একাই শিকার করে। তারা দলবদ্ধ নয়, বরং নিজের এলাকায় একাই রাজত্ব করে। শুধু মা ভাগই ব্যতিক্রম। ওরা বাচ্চাদের সঙ্গে প্রায় 2 বছর থাকে, শিকার শেখায়, বিপদ চিনতে শেখায়, আর ঠিক সময় হলে তাদের স্বাধীন হতে পাঠিয়ে দেয়। তাই ভাগের জীবনযাত্রা শুধু হিংস্রতার গল্প নয়, এটা নিখুঁত বুদ্ধি, শক্তি আর প্রকৃতির নিয়মের প্রতিফলন। তাহলে চলুন আজ আমরা ভাগের এই রহস্যময় জগতে ডুব দিই। দেখে নিই এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। ভাগ সহসা বাধ্য না হলে হাঁচার মতো আবদ্ধ জায়গায় ঢুকতে সাহস করে না, এমনকি মানুষ খেকো হলেও না। তবে আক্রান্ত ভাগ খুব মারমুখী হয়ে থাকে। বিভিন্ন নিরামিষাশী, বুনো বা গৃহপালিত প্রাণী বাঘের খাদ্য। তবে খিদে পেলে ভাগ চিতাভাগ, কুমির, ভাল্লুক বা অজগরকেও ছাড়ে না। এমনকি হাতি ও গন্ডারের বাচ্চার উপরও ভাগ হামলা করে। কিছু সময় ভাগ নরখাদক হয়ে যায়। ভাগ ঘন জোপে লুকিয়ে আচমকা হামলা করে শিকার করে। মূলত জলাশয়ের কাছে ভাগ লুকিয়ে থাকে। ভাগ রাতেই বেশি শিকার করে। বড় প্রাণী শিকারের সময় ভাগ শ্বাসনালী কামড়ে ধরে এবং সামনের পায়ের শক্তিশালী পেশির সাহায্যে শিকারকে আঁকড়ে ধরে মাটিতে আশ্রয় ফেলে। শিকার দম বন্ধ হয়ে না মরা পর্যন্ত ভাগ গলা আঁকড়ে ধরেই থাকে। ভাগেরা দৈনিক 5 থেকে 15 কেজি পর্যন্ত মাংস খায়। তবে সুযোগ পেলে বড় পুরুষ ভাগ 30 কেজি মাংস খেতে পারে। বাঘেরা উৎপেতে শিকার করে। এরা নিঃশব্দে শিকারের পেছনেই আর আতর্কিত আক্রমণ করে। এদের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টা পর্যন্ত হয়। তবে এ গতিবেগ খুব অল্প সময়ের জন্য। এরা পানিতেও শিকার করতে পারে। এদের ক্যানাইন দাঁত 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, যা বিড়াল পরিবারের মধ্যে সবচেয়ে বড়। এদের কামড়ের জোর 1050 PSI পর্যন্ত হয়। এদের আছে গুটিয়ে নেওয়ার ক্ষমতাযুক্ত ব্লেডের মতো ধারালো বাঁকানো নখর। সামনের পায়ের নখর 3 ইঞ্চিরও বেশি লম্বা হয়। সব মিলিয়ে এরা অনেক ভয়ঙ্কর হয়, কিন্তু এরা যদি একটির বেশি শিকারের সাথে একাই মারামারি করে, সংখ্যা কম হওয়ায় এরা একটু দুর্বল হয়ে যায়। আকার আর শক্তির দিক থেকে সে শুধু অন্য সব বিড়াল জাতির প্রাণীকেই নয়, সিংহকেও পিছনে ফেলে দেয়। একটা পূর্ণবয়স্ক ভাগের দৈর্ঘ্য সাধারণত 3 মিটার বা তারও বেশি হতে পারে, আর ওজন 300 কিলোগ্রাম পর্যন্ত হয়। এমন কিছু ভাগ পাওয়া গেছে যাদের ওজন এই সীমারও উপরে ছিল, বিশেষ করে সাইবেরিয়ান ভাগদের মধ্যে। ভাগের আকার ওজন উপপ্রজাতি ভেদে ভিন্ন হয়। যেমন বেঙ্গল টাইগার ও সাইবেরিয়ান টাইগার আকারে সবচেয়ে বড় ও শক্তিশালী প্রজাতি, আর সুমাত্রান, বালি ও জাভা দ্বীপের ভাগগুলো তুলনামূলকভাবে ছোট আকারের ও হালকা গঠনের হয়। এটা আসলে তাদের পরিবেশের উপর নির্ভর করে। ঠান্ডা অঞ্চলে থাকা বাঘদের শরীর মোটা আর লোম ঘন হয়, আর উষ্ণ অঞ্চলে থাকা বাঘরা হয় তুলনামূলকভাবে সরু ও হালকা গঠনের।
ভাগ একা থাকতেই ভালোবাসে, কেবল জননের সময় ভাগিনীর সাথে মিলিত হই। তবে শাবক সহ বাঘিনীকে দেখা যায়। ভাগের শাবক বা ছানারা অন্ধ হয়ে জন্মায়। অন্ধ হয়ে জন্মানোর কারণে চলাফেরা করতে অসুবিধা হয় শাবকদের। তারা মা বাঘের ঘ্রাণ অনুসরণ করে পথ চলে। যেহেতু বাঘ শাবকেরা জন্মগতভাবে অন্ধ হয়ে জন্ম নেয়, তাই তাদের অধিকাংশই ক্ষুধা বা ঠান্ডায় মারা যায়। ভাগের মিলন বছরের যে কোনো সময় হতে পারে, তবে সাধারণত নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যেই সবচেয়ে বেশি প্রজনন ঘটে। বাঘিনীর গর্ভকাল প্রায় ১০০ থেকে ১০৫ দিন, মানে প্রায় ৩ মাসের মতো। প্রতিবারে সাধারণত ২টি থেকে ৪টি শাবক জন্ম দেয়, যদিও সব বাচ্চাই টিকে থাকতে পারে না। প্রকৃতির কঠিন নিয়মে কেবল শক্তরাই বেঁচে থাকে। ভাগ শুধু নিজের প্রজাতির মধ্যেই নয়, কখনো কখনো অন্যান্য বড় বিড়াল জাতের প্রাণীর সঙ্গেও হাইব্রিড বা সংকর প্রজাতি তৈরি করতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় পরিচিত উদাহরণ হলো লাইগার ও টাইগন। লাইগার তৈরি হয় যখন পুরুষ সিংহ আর স্ত্রী ভাগিনী মিলিত হয়। এই লাইগার আকারে ভাগ বা সিংহের দুজনের চেয়েও বড় হয়। একটি পূর্ণবয়স্ক পুরুষ লাইগার ওজন ৩৫০ থেকে ৪৫০ কেজি পর্যন্ত হতে পারে, অর্থাৎ এটি পৃথিবীর সবচেয়ে বড় বিরল প্রজাতির প্রাণী। অপরদিকে টাইগন জন্মায় যখন পুরুষ ভাগ এবং স্ত্রী সিংহে মিলিত হয়। টাইগন তুলনামূলকভাবে ছোট আকারের হয়। এদের ওজন সাধারণত ১০০ থেকে ১৮০ কেজির মধ্যে থাকে। তবে এ ধরনের হাইব্রিড প্রাণী প্রকৃতিতে স্বাভাবিকভাবে জন্মায় না। সাধারণত এগুলো কেবল বন্দি অবস্থায় চিড়িয়াখানা বা সংরক্ষণাগারে ঘটে, যেখানে মানুষ ইচ্ছাকৃতভাবে তাদের প্রজনন করায়। সব মিলিয়ে প্রকৃতিতে ভাগ নিজের প্রজাতিতেই সবচেয়ে স্বাভাবিকভাবে বংশবিস্তার করে। কিন্তু বৈজ্ঞানিক বা সংরক্ষণমূলক পরীক্ষায় এই হাইব্রিড প্রাণীগুলো সত্যি এক আশ্চর্য উদাহরণ হয়ে আছে। বর্তমানে বিজ্ঞানীরা ভাগকে মূলত ৬টি জীবিত উপপ্রজাতি এবং ৩টি বিলুপ্ত উপপ্রজাতিতে ভাগ করেছেন। প্রতিটি উপপ্রজাতির চেহারা, আকার, পরিবেশ আর আচরণ একে অপরের থেকে একটু ভিন্ন। বেঙ্গল টাইগার সবচেয়ে বেশি সংখ্যক বাঘ এই প্রজাতির। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানে এদের দেখা যায়। এদের গায়ের রং উজ্জ্বল কমলা আর ডোরাগুলো স্পষ্ট কালো। সাইবেরিয়ান টাইগার, একে আমর টাইগারও বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চল ও উত্তর চীনে বাস করে। ভাগ পরিবারের মধ্যে এটি সবচেয়ে বড় আকারের প্রজাতি। ঠান্ডা আবহাওয়ার কারণে এর লোম ঘন ও ফ্যাকাশে কমলা রঙের। একসময় বিলুপ্তির পথে ছিল, এখন সংরক্ষণে কিছুটা বেড়েছে। ইন্দো চাইনিজ টাইগার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যেমন থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ও মিয়ানমারে পাওয়া যায়। আকারে কিছুটা ছোট ও গায়ের রং তুলনামূলক গাঢ়। বন ধ্বংস ও শিকারের হুমকির কারণে এদের সংখ্যা দ্রুত কমছে। মালওয়ান টাইগার মালয় উপদ্বীপে পাওয়া যায়। ২০০৪ সালে আলাদা উপপ্রজাতি হিসেবে চিহ্নিত হয়। আকারে ছোট কিন্তু অত্যন্ত চটপটে। বর্তমানে এদের সংখ্যা ১৫০টিরও কম, অর্থাৎ চরম বিপন্ন অবস্থায় রয়েছে। সুমাত্রান টাইগার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পাওয়া যায়। সব জীবিত বাঘের মধ্যে সবচেয়ে ছোট আকারের। ঘন জঙ্গলে টিকে থাকার জন্য এদের শরীরে তুলনামূলক পাতলা আর ডোরা ঘনভাবে বসানো। বন্যপ্রাণ সংরক্ষকদের মতে এদের সংখ্যা এখন মাত্র ৪০০ থেকে ৫০০টির মতো। দক্ষিণ চীনা বাঘ একসময় চীনের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে পাওয়া যেত। বর্তমানে বন্য পরিবেশের একটিও জীবিত নেই, কেবল কয়েকটি সংরক্ষণগারে রয়ে গেছে। বিলুপ্ত ৩টি উপপ্রজাতি। বালি টাইগার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ছিল। ১৯৪০ সালের দিকে শিকার ও বন ধ্বংসে বিলুপ্ত হয়ে যায়। জাভান টাইগার জাভা দ্বীপের ছিল। ১৯৮০ এর দিকে এদের বিলুপ্ত ঘোষণা করা হয়। কাস্পিয়ান টাইগার তুরস্ক থেকে মধ্য এশিয়া পর্যন্ত দেখা যেত। ১৯৭০ এর দশকে বিলুপ্ত হয়ে গেছে। তবে বিজ্ঞানীরা এখন সাইবেরিয়ান ভাগের জিন ব্যবহার করে এই কাস্পিয়ান ভাগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কারণ তাদের ডিএনএ প্রায় একই রকম। ভাগ আবার কয়েক কালারের হয়ে থাকে, যেমন সাদা ভাগ। এরা আসলে সাধারণ বেঙ্গল টাইগার, তবে জিনের পরিবর্তনের কারণে তাদের শরীরের রং সাদা হয়ে আর ডোরাগুলো থাকে গাঢ় বাদামি বা ধূসর। এরা আলাদা প্রজাতি নয়, শুধু জেনেটিক বৈচিত্র্যের ফল। কালো ভাগ এই ভাগদের গায়ে ডোরাগুলো এত ঘন যে প্রায় পুরো শরীরটাই কালো দেখায়। এটাও এক ধরনের বিরল জেনেটিক পরিবর্তন। এই রঙের ভিন্নতাকে বিজ্ঞানীরা বলেন ছদ্ম মেলানিজম, যেখানে ভাগের গায়ে ডোরাগুলো এত ঘন হয়ে যায় যে তাকে প্রায় পুরো কালো মনে হয়। সোনালী ভাগ এদের গায়ের রং হালকা সোনালী আর ডোরাগুলো ফিকে বাদামি। এই রঙও জিনের পরিবর্তনের ফল, এবং সারা বিশ্বে হাতে গোনা কয়েকটা সোনালী ভাগই আছে। ভাগের লালা অ্যান্টিসেপটিক হিসাবে বিবেচিত। ওরা যদি শরীরের কোথাও ছোটখাটো চোট পায়, তাহলে সেই জায়গায় নিজের লালা দিয়ে চেটে নেই। এই লালায় কিছু জীবাণুনাশক উপাদান থাকে, যা ক্ষত শুকাতে সাহায্য করে। এক কথায় এটা এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিসেপটিক। আরেকটা কথা মাঝে মাঝে শোনা যায়,
বাঘ নাকি অন্য প্রাণীর ডাক নকল করে শিকারকে ফাঁদে ফেলে। এই বিষয়টা নিশ্চিতভাবে প্রমাণিত নয়, তবে অনেকেই দাবি করেন বাঘের আওয়াজ অনুকরণের ক্ষমতা বেশ ভালো। বাঘ একসময় এশিয়ার ঘন জঙ্গলে অবাধে ঘুরে বেড়াতো, কিন্তু 1800 থেকে 1900 সালের মধ্যে বাঘ শিকারের প্রবণতা ভয়ানকভাবে বেড়ে যায়। বিশেষ করে ব্রিটিশ শাসন আমলে ইংরেজ কর্মকর্তা আর রাজপরিবারের সদস্যরা বাঘ শিকারকে এক ধরনের রোমাঞ্চ আর মর্যাদার প্রতীক মনে করতেন। মানুষ কখনো আত্মরক্ষার জন্য, কখনো আনন্দ বা গর্ব দেখাতে গিয়ে হাজার হাজার বাঘকে হত্যা করেছে। একসময় প্রায় পুরো এশিয়া জুড়ে বাঘের নিধন চলেছে। শুধু শিকার নয়, বনের ধ্বংসও বাঘের জন্য বড় বিপদ। মানুষ নিজের প্রয়োজনেই বন কেটে ফেলেছে, নতুন শহর, কৃষিজমি আর বসতি গড়ে তুলেছে। ফলে বাঘের বাসস্থান ক্রমেই ছোট হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাঘ এখন তার আগের বাসস্থানের প্রায় 90 ভাগ হারিয়েছে। বাসস্থান কমে যাওয়ায় বাঘ আর মানুষের সংঘর্ষ বেড়ে যাচ্ছে। খাবারের অভাবে অনেক বাঘ গ্রামে ঢুকে পড়ে, আর তখন মানুষ খেকো বাঘের ঘটনা ঘটে। এছাড়াও পাচারকারীরাও বাঘের চামড়া, দাঁত আর অঙ্গ বিক্রি করে অবৈধভাবে লাভ করছে। যদিও এখন এই কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও গোপনে এই ব্যবসা অনেক জায়গায় চলছে। আরেকটা বড় কারণ হলো জলবায়ু পরিবর্তন। সমুদ্রের পানির উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সুন্দরবনে, রয়্যাল বেঙ্গল টাইগারের প্রধান আশ্রয়স্থলটিতে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যদি জলবায়ু পরিবর্তনের গতি একইভাবে চলতে থাকে, তাহলে আগামী 50 বছরের মধ্যে সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে বলা যায়, বাঘ শুধু শিকার আর বন ধ্বংসের কারণে নয়, মানুষের অজান্তে করা পরিবেশ পরিবর্তনের কারণেও ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। মানুষ বাঘের স্বাভাবিক খাদ্য নয়। বয়সজনিত দুর্বলতা, আঘাত ও আকালে রক্তের স্বাদ পেলে বাঘ নরখাদকে পরিণত হয়। নরখাদক হওয়ার পরেও বাঘ অন্যান্য জীবকে শিকার করে। বাঘ এখন বিশ্বের অন্যতম বিপন্ন প্রাণী। একসময় যাদের গর্জনে জঙ্গল কাঁপত, আজ তাদের টিকে থাকা নিয়ে চিন্তা করছে পুরো পৃথিবী। বাঘ রক্ষার জন্য নানা দেশে এখন বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারত, রাশিয়া, চীন, বাংলাদেশ, নেপাল ও মালয়েশিয়া, প্রতিটি দেশই নিজ নিজভাবে বাঘ সংরক্ষণে কাজ করছে। কোথাও বাঘের জন্য আলাদা সংরক্ষিত বন তৈরি করা হচ্ছে, কোথাও বাঘ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, আবার কোথাও বনের ভেতরের ক্যামেরা ট্র্যাপ ও জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে বাঘের সংখ্যা ও চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। এইসব প্রচেষ্টার ফলে ধীরে ধীরে কিছু অঞ্চলে বাঘের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। তবে লড়াইটা এখনো শেষ হয়নি। বন রক্ষা আর মানুষ বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একসময় যে বাঘের গর্জনে জঙ্গল কাঁপত, আজ সেই গর্জন ক্রমেই হারিয়ে যাচ্ছে মানুষের কোলাহলে। কিন্তু এখনো দেরি হয়নি। যদি আমরা প্রকৃতিতে তাকে তার মতো থাকতে দিই, বনকে নিঃস্ব না করি, তাহলে হয়তো আবার শোনা যাবে সেই বাঘের গর্জন, যা একসময় জঙ্গলের নয়, পুরো পৃথিবীর শক্তির প্রতীক ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখে জানান বাঘ সম্পর্কে কোন তথ্যটা আপনার কাছে সবচেয়ে অবাক লেগেছে। আরও এমন অজানা, চমকপ্রদ ও রহস্যভরা গল্প জানতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। কারণ আশ্চর্য জগতের পরের গল্প হতে পারে আপনার জানা সবচেয়ে অবাক করা বিষয় নিয়ে।